আমাদের ভুল কত প্রকার, করণিক ভুল, যথার্থ ভুল এবং ফ্রডুলেন্ট এন্ট্রি। আদালতে হাজার হাজার ভুল ভ্রান্তি থাকে। রেকর্ডেড ডিসপুট সাধারণত তিন প্রকার। রেভিনিউ কোর্টের মধ্যে সীমারেখা একটি সীমারেখা। অধিকারের পরিবর্তন হলে সিভিল কোর্ট, অধিকারের পরিবর্তন না হলে সুধীমণ্ডলী, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি পর্বে হান্নান মিয়ার আইন পাঠের। আজকে আমরা স্যারের আলোচনা শুনব করণিক ভুল ও যথার্থ ভুল। স্যারকে ধন্যবাদ জানিয়ে স্বাগত জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। স্যার, করণিক ভুল ও যথার্থ ভুল সম্পর্কে স্যার আমাদের। ধন্যবাদ। এটা সমসাময়িক খুব আলোচিত বিষয়। সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। এই সমসাময়িক আলোচিত বিষয় করণিক ভুল, যথার্থ ভুল এবং ফ্রডুলেন্ট এন্ট্রি, মানে তঞ্চকতামূলক এন্ট্রি। এই বিষয়গুলো নিয়ে আমাদের আজকের কথা বিষয়। আমাদের ভুল কত প্রকার? আমাদের ভুল তিন প্রকার: করণিক ভুল, যথার্থ ভুল এবং তঞ্চকতামূলক ভুল। এই ভুলের কার রেঞ্জ কতটুকু, কে কোন কাজ করতে পারে আইন অনুসারে? রাষ্ট্রীয় অধিগ্রহণ প্রজাস্বত্ব আইনের 144-এর ধারা মতে বলা হয়েছে, যখন গেজেটের মাধ্যমে কোনো জরিপের রেকর্ড প্রকাশিত হয়, তার একটা প্রিজাম্পটিভ ভ্যালু দেওয়া হয়ে গেছে। এটাই সত্য গণ্য করে নিতে হবে যতক্ষণ না আদালত এটাকে মিথ্যা বলেন, ততক্ষণ পর্যন্ত এটাই সত্য। তাহলে যা প্রকাশ হবে সবই তো সত্য। তার বিরুদ্ধে যদি আপত্তি থাকে, তাহলে এই আপত্তি আদালত ছাড়া আর কারো কাছে এটা যাওয়ার সুযোগ নাই। এটি আইন, এটি আমাদের দেশের বিদ্যমান আইন। এবং 144-এর 3-এ বলা হয়েছে এটা কনক্লুসিভ প্রুফ। অতএব এটা কিন্তু আদালতে হাজার হাজার ভুল ভ্রান্তি থাকে। একটা জরিপ যখন হয়, এই নামের বানানের ফোঁটা পড়ে নাই, রয়ের ফোঁটা পড়ে নাই, ডয়ের ফোঁটা পড়ে নাই, আকার হয়ে রয়েছে, রস্বীকার হয় নাই। এই হান্নান মিয়ার জায়গায় হান্নান ময়া হয়ে রয়েছে, রস্বীকারটা পড়ে নাই। এই ভুলগুলির জন্য কি আদালতে যাবে? তাহলে তো আদালতে ত্রাহি ত্রাহি অবস্থা হবে। এই জন্য একটা বিধান করা হয়েছে ক্লারিক্যাল মিস্টেক, ফ্রডুলেন্ট এন্ট্রি এবং যথার্থ ভুল। এই নিয়ে কিন্তু বিধিবিধান রয়েছে। এই বিধিবিধান কি রাষ্ট্রীয় অধিগ্রহণ প্রজাস্বত্ব আইনের 143 ধারায় বলা হয়েছে। প্রথমেই বলা হয়েছে ক্লারিক্যাল মিস্টেক সংশোধন করার ক্ষমতা রেভিনিউ অফিসারের। কালেক্টরের ক্ষমতা দেওয়া হয়েছে 143-এ। এটাই রেভিনিউ অফিসারকে টেন্যান্সি রুলের 23 বিধিতে দেওয়া হয়েছে। রেভিনিউ অফিসার এটা সংশোধন করবেন। তাহলে ক্লারিক্যাল ভুল কোনটা আর যথার্থ ভুল কোনটা? ক্লারিক্যাল ভুল যেমন নামের বানান ভুল, পিতার নামের বানান ভুল, গ্রামের নামের বানান ভুল ইত্যাদি। এরপরে দেখা গেল তার 2টা দাগের জমি 10 শতক 10 শতক যোগ করলে 20 শতক হওয়ার কথা, হয়ে রয়েছে 18 শতক। এটা জ্ঞানীতিক ভুল। এই ধরনের ভুলগুলি যদি হয়, তাহলে সংশোধন কে করবে? এটার জন্য কে আদালতে যেতে হবে না অন্য কোনো ব্যবস্থা আছে? এটাকে বলা হয় ক্লারিক্যাল ভুল। ক্লারিক্যাল ভুলের সংজ্ঞাটা কি? যে ভুল সংশোধন করিলে অধিকারের পরিবর্তন হয় না, সত্যের পরিবর্তন হয় না, সেটাকে আমরা বলবো ক্লারিক্যাল ভুল। এই ভুল সংশোধন করার ক্ষমতা এসিল্যান্ডের 143 এবং টেন্যান্সি রুলের 23-3-এ বলা হয়েছে ক্লারিক্যাল মিস্টেক সংশোধন করার ক্ষমতা এসিল্যান্ডের। কিন্তু এখানে কিন্তু সতর্কতার সাথে দেখতে হবে যে ভুল সংশোধন করলে অধিকারের পরিবর্তন হয় না এবং সত্যের মালিকানার পরিবর্তন হয় না। সেটা হান্নান মিয়ার মর জায়গায় রস্বীকার ওটা না, ময়া হয়ে রয়েছে। রস্বীকার দিলেই কিন্তু হান্নান মিয়া বোঝায়, রস্বীকার দিলে এটা আব্দুল খালেক বোঝায় না। তাহলে এখানে অধিকার মালিকানার পরিবর্তন হচ্ছে না। এটা এসিল্যান্ড, এটাই যথেষ্ট। এসিল্যান্ড এই ভুল সংশোধন করতেই পারেন। কিন্তু হান্নান মিয়ার জায়গায় এটা আব্দুল খালেক হয়ে রইল। আব্দুল খালেক নাম কাইটা হান্নান মিয়ার নাম লিখতে হবে, এটা কিন্তু যথার্থ ভুল। কারণ এইখানে মালিকানা এখন রেকর্ডে আছে আব্দুল খালেক, কিন্তু দলিল দস্তাবেজ অন্যান্য বিষয় বিবেচনা করিয়া আব্দুল খালেক কাইটা আমার নাম আসবে, হান্নান মিয়ার নাম আসবে। এটা কিন্তু আসবে, এটাই আসবে, কিন্তু কাজটা কিন্তু কঠিন কাজ। বিচার বিশ্লেষণ করতে হবে এটা কি আব্দুল খালেকের না হান্নান মিয়ার। এই বিবেচনা করার এখতিয়ার একমাত্র সিভিল কোর্টের।
সিভিল কোডের কাজ হলো সকল পরিবেশ প্রতিবেশ বিবেচনা করিয়া, আইন কানুন বিবেচনা করিয়া, রেকর্ডের ধারাবাহিকতা, দলিলের ধারাবাহিকতা ইত্যাদি সকল কিছু বিবেচনা করিয়া তিনি সিদ্ধান্ত দিবেন এখানে আব্দুল খালেক হবে না মোহাম্মদ হান্নান মিয়া হবে। এই বিবেচনা করা, এখানে কিন্তু অধিকারের প্রশ্ন জড়িত এবং সত্যের প্রশ্ন জড়িত, মালিকানার প্রশ্ন জড়িত। এইটা কিন্তু সিভিল কোড করতে হবে। এখানে অ্যাসিলেন্টের এখতিয়ার নেই, কোনো কাজ করার এখতিয়ার নাই, এটা সিভিল কোডের এখতিয়ার। এই হলো ক্লারিক্যাল মিস্টেক। এবং এটার একটি সীমারেখা আমি মনে করি সিভিল কোড আর রেভিনিউ কোডের মধ্যে সীমারেখা একটি সীমারেখা। অধিকারের পরিবর্তন হলে সিভিল কোড, অধিকারের পরিবর্তন না হলে রেভিনিউ কোড। এই সীমারেখাটার মানলে শত শত নজির আসবে। প্রত্যেকবারে এই স্কেল দিয়ে পরিমাপ করা হবে যে সীমারেখাটা কি, অধিকারের পরিবর্তন না পরিবর্তন না, এটা দেখতে হবে। গেল ক্লারিক্যাল ভুল গেল, যথার্থ ভুল গেল। এখন বলা হলো যে ফ্রডুলেন্ট এন্ট্রি। ফ্রডুলেন্ট এন্ট্রি কি? ফ্রডুলেন্ট এন্ট্রি কত প্রকার? ফ্রডুলেন্ট এন্ট্রি কাকে বলে? জরিপের সময় একজন এই সাইফুলের জমি হান্নান মিয়া তসরুপ করে অন্যায়ভাবে পয়সা দিয়ে জালিয়াতি করে হান্নান মিয়ার নামটা লেখাই দিল এবং প্রিন্ট হয়ে গেল হান্নান মিয়ার নামে। অ্যাকচুয়ালি হওয়ার কথা ছিল সাইফুলের নামে। দেখা গেল আমি সাইফুলের বড় ভাই, সাইফুল চাকরি করে, সাইফুল আসতে পারে নাই, আমি এই যোগ সাজস করে এই জরিপ কর্মকর্তাদের ভুলায় ভালে যেভাবে হোক প্রভাবিত করিয়া আমার নামটা লিপিবদ্ধ করলাম। এটা ফ্রডুলেন্ট এন্ট্রি। প্রিন্ট কিন্তু হইল, এখানে কিন্তু প্রিন্টে কিন্তু কোনো ভুল নাই, এইটা কিন্তু সত্য, এটাই সত্য। কারণ 144-এর এই ধারার মধ্যে যেটা প্রকাশিত হবে এটাই সত্য। এখানে কিন্তু ভুল নাই, ওভার রাইটিং নাই, কাটাকাটি নাই, একবারে সুন্দরভাবে মোহাম্মদ হান্নান মিয়া লেখা আছে। কিন্তু ঘটনাটা ঘটেছে জরিপের সময়, এটা ফ্রডুলেন্টটা হয়েছে। জরিপের সময় ফ্রডুলেন্ট হয়েছে, কিন্তু জরিপ বিভাগ তো এখন নাই। জরিপ চলমান অবস্থায় যদি এটা ধরা পড়তো তাহলে জরিপ কর্মকর্তা, ঊর্ধ্বতন জরিপ কর্মকর্তা এটা সংশোধন করতে পারতো। কিন্তু জরিপ তো চলে গিয়েছে, প্রিন্ট হয়ে গেজেট হয়ে গেছে, এটা ফাইনাল। এটা কিন্তু সিভিল কোড ছাড়া আর কোনো উপায় নাই। এই ফ্রডুলেন্ট এন্ট্রি চিরকালই সিভিল কোড দ্বারা এটা সংশোধিত হইতে হবে, এর ভিন্ন কোনো উপায় নেই ফ্রডুলেন্ট। কিন্তু আরেক প্রকার ফ্রডুলেন্ট আছে, যে ফ্রডুলেন্টটা আমাদের দেখতে হবে। সেই ফ্রডুলেন্টটা হলো সাইফুলের নামে জমি, সাইফুলের নামে রেকর্ড হয়েছে। আমি সাইফুলের নামে রেকর্ড হয়েছে, এই রেকর্ড 3 জায়গায় থাকে, তহসিল অফিসে, অ্যাসিলেন্ট অফিসে এবং ডিসি অফিসে। আমি গেলাম সাইফুলের নামটা ওভার রাইটিং করে অধস্তন কর্মচারীকে পয়সাটির সাথে ওভার রাইটিং করে হান্নান মিয়া লেখাই দিলাম, তহসিল অফিসেও লেখাই দিলাম, অ্যাসিলেন্ট অফিসেও লেখাই দিলাম, ডিসি অফিসেও লেখাই দিলাম। এই কিন্তু সাইফুল আটক হয়ে গেল। ওভার রাইটিং করা থাকলে এটা নামজারি হবে না, এটা নিয়ে এটার জাবেদা নকলও দেওয়া হবে না, সার্টিফাইড কপি দেওয়া হবে না। এটা একটা সাইফুল কিন্তু আটক হয়ে গেল। আমি ওভার রাইটিং করে এটার মধ্যে করে দিলাম, ঘষামাজা করে দিলাম। এই ধরনের ঘটনা যদি ঘটে, এটা এক প্রকার ফ্রডুলেন্ট। মানে প্রিন্ট হয়েছিল সঠিক, পরবর্তীতে ওভার রাইটিং করে ঘষামাজা করে এটা পরিবর্তন করাকে বলা হয় আরেক ধরনের ফ্রডুলেন্ট। এই ফ্রডুলেন্ট এন্ট্রি সংশোধন করার ক্ষমতা অ্যাসিলেন্টকে দেওয়া হয়েছে। এটা টেন্যান্সি রুল 1954-এর 23-4 এই ক্ষমতাটা দেওয়া হয়েছে। অ্যাসিলেন্টকে এই ক্ষমতা দেওয়া হয়েছে। অ্যাসিলেন্ট সাহেব এটা ক্রস চেক করবেন, আগের জরিপ, বর্তমান জরিপ এবং বিভিন্ন জায়গার যে রেকর্ড আছে, অরিজিনাল কাগজ অনুসন্ধান করবেন, দলিলের ধারাবাহিকতা দেখবেন এবং প্রত্যেক রেকর্ডে কিন্তু সূচিপত্র থাকে, সূচি এবং ভিতরের রেকর্ডের সাথে ক্রস করতে হবে। তাহলে 3 জায়গার মধ্যে 3টা অফিসের 3টা ভলিউমের মধ্যে 6টা জায়গায় এই দাগ খতিয়ানগুলি লেখা থাকে। সূচিতে একবার লেখা থাকে, ভিতরে একবার লেখা থাকে। 6টা জায়গায় ক্রস চেক করলে এমনকি এমনও বিধান আছে, খসড়া খতিয়ানগুলি জরিপের সময় যেগুলি হয় সেগুলি কিন্তু ডিসি অফিসে থাকে। খসড়া খতিয়ান পর্যন্ত দেখা এটা চেক করে এটার আপনার অরিজিনালে যাওয়ার সুযোগ আছে। তখন এটা দেখে অ্যাসিলেন্ট সাহেব এটা সংশোধন করতে পারেন। অ্যাসিলেন্ট সাহেব কিন্তু নতুন কাজ করলেন না, তিনি কিন্তু পুরাতন কাজটাকেই নতুন হিসাবে
প্রতিষ্ঠিত করলেন। ওভার রাইটিংটাকে বাদ দিয়া তিনি পূর্বতন জায়গায় রেকর্ডে চলে গেলেন। এই জন্য এই 23-4 বলা হয়েছে এই আদেশের বিরুদ্ধে আপিল নাই। যে আপিল করবে তাকে আগে ধরতে হবে তুমি ফ্রডুলেন্ট করেছো। সে আপিল করবে কিভাবে? কারণ ওভার রাইটিং এর পক্ষে যিনি আসবেন তিনি তো দোষী, এটা খুব সহজেই ধরা যাবে। তুমি ওভার রাইটিং এর পক্ষে গেলা কেন? তাহলে ওভার রাইটিংটা তুমিই করিয়েছো। অতএব কেউ আসবেও না এবং আইনের বিধানও নাই তার বিরুদ্ধে আপিল করার। এটি আমাদের বিধান। আমাদের রেকর্ড নিয়ে যখন ডিসপুট হয়, রেকর্ডের ডিসপুট সাধারণত 3 প্রকার কাগজ নেওয়ার রেকর্ডের ডিসপুট হয়। এক প্রকার কাগজ হলো দলিল নিয়ে ডিসপুট, এক প্রকার হলো সরকারের রেকর্ড মানে CAS, SA, RS রেকর্ড নিয়ে ডিসপুট, আরেকটা হলো অফিসের কাগজের ডিসপুট। অফিসের কাগজের নিয়ে যদি ডিসপুট হয় এটা সংশোধন করার ক্ষমতা সেই অফিস। রাজকের বরাদ্দপত্রে একটা ভুল হইল, এই ভুল সংশোধন করার ক্ষমতা রাজকের, অন্য কারো নয়। কিন্তু রাজক এটা করলো, তাহলে সিভিল কোর্টে যেতে হবে, সিভিল কোর্ট এটা সংশোধন করবে। তেমনি দলিল নিয়ে যদি দলিল কেউ বলে দলিলে ভুল আছে, তাহলে ভুল সংশোধনের প্রক্রিয়া 2 প্রকার। একটা হলো সিভিল কোর্ট, আর একটা হলো সাব রেজিস্ট্রি অফিস। সাব রেজিস্ট্রার দলিলের ক্লারিক্যাল ভুলগুলি ভ্রম সংশোধন দলিল মূলে সংশোধন করতে পারেন। তবে এক্ষেত্রে উভয় পক্ষের দাতা গ্রহীতা উভয়ের সম্মতি থাকতে হবে এবং ভুলটা ক্লারিক্যাল ভুল হইতে হবে। গুণগত ভুল হইলে কিন্তু এটা সংশোধন সাব রেজিস্ট্রারও করতে পারবেন না, এটা সংশোধন করতে হবে আদালত, সিভিল কোর্ট। সিভিল কোর্টে এই কাজটা করা যায়। আর রেকর্ড সংশোধনের কথাটা তো বললাম, রেকর্ডে ক্লারিক্যাল ভুলটা করে থাকে সংশোধন করে থাকেন অ্যাসিলেন্ট, যথার্থ ভুলটা সংশোধন করে থাকেন আদালত। এবং ফ্রডুলেন্ট এন্ট্রি যদি হয়ে থাকে, যেটা জরিপের সময় হয়েছে কিন্তু প্রিন্ট হয়ে গেছে, ফ্রডুলেন্ট অবস্থায় প্রিন্ট হয়ে গেছে, সেটা সংশোধন করবে আদালত। আর যদি সঠিক প্রিন্ট হয়েছিল, পরবর্তীতে ওভার রাইটিং করে ঘষামজা করে ফ্রডুলেন্ট করা হয়েছে, সেই ফ্রডুলেন্ট সংশোধন করার ক্ষমতা আবার অ্যাসিলেন্টের 23-4 ধারাতে বলা হয়েছে। ধন্যবাদ আপনাদের সবাইকে এই বিষয়টা আপনাদের সম্মুখে উপস্থাপন করার জন্য। বিষয়টা খুবই জটিল, অফিসিয়াল পদ্ধতি, আপনাদের জনগণেরও এটা জানা উচিত। আপনারা কোথায় যাবেন? আপনার ক্লারিক্যাল মিস্টেক হলো সিভিল কোর্টে যায় অযথা দৌড়াদৌড়ি করার কোনোই কারণ নাই। আপনি সিভিল কোর্টের না গিয়ে অ্যাসিলেন্টের কাছে আসবেন, আর অ্যাসিলেন্টের কাছে যথার্থ ভুল নিয়ে আপনারা অযথা ঘোরাঘুরি করবেন, এইটাতে অ্যাসিলেন্ট কোনো প্রতিকার দিতে পারবে না। যথার্থ জায়গায় যাওয়াটা প্রতিকার পাওয়ার হাফ ডান। যথার্থ জায়গায় আপনাদেরকে যেতে হবে। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাকে শোনার জন্য। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্যার একটি প্রশ্ন আপনার নিকট স্যার। স্যার অনেক সময় দেখা যায় যে জরিপে জমির শ্রেণী উল্লেখ করা হয়নি, ভুলবশত হয়েছে হয়তো। তো এই ক্ষেত্রে স্যার সহকারী কমিশনার ভূমি এটিকে স্যার করণিক ভুল হিসেবে চিহ্নিত করে যদি সংশোধন করেন সেই ক্ষেত্রে এটি যথাযথ হবে কিনা? এখানে দেখেন, শ্রেণী পরিবর্তন এর সাথে কিন্তু মালিকানার পরিবর্তন নাই। মালিক যিনি তিনি আছেন, খালি জমিটা ভিটি না নাল না কান্দা এইটা নির্ধারণ করা, মালিকানা এবং অধিকারের কোনো পরিবর্তন হইল না। কিন্তু এই শ্রেণী পরিবর্তন অ্যাসিলেন্ট করতে পারবে না, কারণ শ্রেণী পরিবর্তনের জন্য আলাদা একটা বিধান আছে। টেনান্সি রুলের 15(3) বলা হয়েছে শ্রেণী পরিবর্তন করতে হলে কালেক্টরের অনুমতি লাগে, কারণ শ্রেণী পরিবর্তনের সাথে দুর্নীতি প্রশ্ন জড়িত আছে। মনে করেন এই এলাকায় একটা অধিগ্রহণ হবে, নাল শ্রেণীর 1 রেট, কান্দা শ্রেণী আরেক রেট, বাড়ি শ্রেণী আরেক রেট। তখন দুর্নীতিমূলকভাবে যদি কেউ নাল জমির শ্রেণীকে, নিচু জমিকে যদি বাড়ি শ্রেণী দেখায় দেয়, তাহলে কিন্তু তার অনেক টাকা ক্ষতিপূরণ পেয়ে যাবে। এখানে একটা দুর্নীতি প্রশ্ন জড়িত আছে। তাই শ্রেণী পরিবর্তন করতে হলে এই ক্ষমতাটা অ্যাসিলেন্টের হাতেই রাখে নাই, এটা কালেক্টর পর্যন্ত নথি নিতে হবে, কালেক্টরের অনুমোদন লাগবে। এই কাজটা অবশ্যই অ্যাসিলেন্ট করবেন, তবে কালেক্টরের অনুমোদন লাগবে। এটার জন্য সিভিল কোর্টে যাওয়ার কোনোই প্রয়োজন নাই। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক শ্রোতা, আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের পর্ব এখানে সমাপ্ত ঘোষণা করছি। দেখা হবে নতুন পর্বে নতুন কোনো দিনে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।